পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সভ্যতা নির্মাণের কারিগর হয়েও নিষ্পেষিত শ্রমিক সমাজ, ন্যায্য অধিকার আদায়ে দিবস ভিত্তিক আয়োজনে ঝুলছে শ্রমজীবীর ভাগ্য। দিবস লই আমরা কিনি হয় না, রাত নুট পাড়া এলাই দ্রব্যমূল্যের যে দাম যে বেলে ভাই বাড়তেছে ভাই, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে শেষ। অবশেষে ৩৩ বছর পর কথা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, ৩১ জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যের কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প, কৃষি পণ্য বেচাকেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং আকবরিয়া যুদ্ধে না জড়ানোর ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর। আকাশসীমা বন্ধ ঘোষণা করল ভারত। উত্তেজনা কমাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। সভ্যতা গড়ার কারিগরদের জন্য আজকের দিনটি মে দিবস। সারা বিশ্বেই পালিত হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি। ৮ ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন, কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এর বাস্তবায়ন নেই। তাদের কষ্ট, প্রতিবাদ আর অভিমান ফুটে ওঠে গানে। উঠে আসে জীবন জীবিকার গল্প, পূর্বপুরুষের ইতিহাস। মে দিবসে শ্রমজীবীদের যাপিত জীবনের কথাই শুনব শাহাদাত অভ্রের প্রতিবেদনে। দুহাতে পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম আর ৮ ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার জেল হবে না ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না আমারে, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না। মাঝির গানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এই যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে রাখতেছি মনে হয় 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময়ই মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল বাহাই আর কত কাল থাকবো গো আমি পন্তের দিকে চাইয়া। মাটির ঘ্রাণ আর পরিশ্রমের ছবি আঁকে শব্দে শব্দে। নারীর মন মন পহইরা রয় রে। এই গান শুধুই কৃষকের, শুনেছেন পূর্বপুরুষের কণ্ঠে, আর এখন গান ধরেছেন নিজেই। এই খেতে পাট খেতে নিয়ে তো ওই খেতে ধান কাটতো, ওই গান গাইতো, শিয়াল বেড়ে শিয়াল কয় খাটাল বেড়ে জীবন বাঁচায় উপায় না রে। হ্যাঁ, এই ধরনের গান, বিভিন্ন ধরনের গান গাইতো। আর রহিম বাসার রূপান গান শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা। ডকের পাশেই ঘাট, লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে। কামারের হাতুড়ি শুধু লোহা করে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে, সেই কাজ শেষ হয় 12 ঘন্টা পর।
দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে চলছে, চাকরি বাকরি কোথায় থেকে করানো। আর এই হিসেবে তো আমাদের আগুনে তো এমনিও পুরো জীবনের শেষ, এমনিও শেষ। এই যে গরমে আবার অসুস্থ হয়ে যায়। আমরা রেগুলার তো কাজ করতে পারি না, হয়তো সপ্তাহের মধ্যে দেখা যায় একদিন গ্যাপ যায়, বা এমন আছে পুরো সপ্তাহে কাজ করি, আবার 15-20 দিন একটানা কাজ করি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন। ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমধারী। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের, তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। আমি কি দিয়ারান্ধুন ও নারে রায়ানবো বালায়ে হেই না হাবা আসর গোরে রে। প্রত্যেক পেশা ও জীবনের যেমনি গল্প আলাদা, তেমনি কিন্তু প্রত্যেক পেশা ও জীবিকার গানগুলো হয় আলাদা আলাদা। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন, এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অবশ্য এখন ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে মানিক মে এভিনিউয়ে শ্রমিকের অধিকার সচেতনতায় র্যালির আয়োজন করেছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অভ্র, এই র্যালিতে কারা অংশ নিয়েছেন, সেখান থেকে জনসচেতনতায় কি বার্তা দেওয়া হয়েছে জানাবেন। আজকের এই যে মহান শ্রমিক দিবস, এদিনকে কেন্দ্র করে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছে, পেশাজীবী মানুষ আছে, তারা কিন্তু একই সারিতে এসেছে এবং তারা কিন্তু বলছেন যে এই যে ঐক্যের বাংলাদেশে যেন নতুন করে আবারও যারা কিনা হচ্ছে কোনো ধরনের বৈষম্য যেন না হয়, সেই বিষয়টি কিন্তু হচ্ছে তারা লক্ষ্য করার কথা কিন্তু বলেছেন। আর একই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে এই যে আজকের দিনটিতে কেন্দ্র করে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে মেয়েদের পাশাপাশি কিন্তু এখানে জাতীয় সেফটি দিবস হিসেবেও, সেফটি স্বাস্থ্য দিবস হিসেবেও কিন্তু পালন করা হচ্ছে। মূলত যারা কিনা শ্রমজীবী মানুষ আছে তাদের স্বাস্থ্য যেন সব সময় ভালো থাকে এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু হচ্ছে এখানে অনেক বেশি জানান দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে মূলত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে মহান মে দিবসে একই শ্রমিক এবং মালিক এক হয়ে গড়ে তুলতে হবে রাষ্ট্র, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশে এখনো শ্রমিকদের অনেক অধিকার আদায়ে বাকি আছে। তাই এই যে এই সংগ্রাম কিন্তু চালিয়ে নিতে হবে এবং অনেকটা সময়ের প্রয়োজন, অনেক কাজ করা বাকি। বিশেষ করে যারা কিনা হচ্ছে পেশাজীবী আছেন, শ্রমজীবী আছেন, তাদের যেই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন, এই তিনটি জিনিসের যে নিশ্চয়তা সেটি কিন্তু এখনো হয়নি বলে তিনি জানান দিয়েছেন এবং বলেছেন যে আজকের এই দিনে আমাদের প্রত্যয় এই যে 3-8-এর সমন্বয় করা, 3-8 অবশ্যই যেন বাংলাদেশে শ্রমিকদের মাঝে নিশ্চিত হয়, সেটির ব্যাপারেও কিন্তু তিনি বলেছেন। আর আপনি ইতিমধ্যে দেখছেন যে এখানে কিন্তু সকল পেশার মানুষ কিন্তু আছেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সকল পেশার মানুষ কিন্তু অংশ নিয়েছেন আজকের এই মে দিবসের র্যালিতে। এই মে দিবসের র্যালিতে কিন্তু হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটির যে বিষয়টি, সেটিও কিন্তু হচ্ছে অনেক বেশি প্রাধান্য পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে শুধুমাত্র এই যে এই মে দিবস কোনোভাবেই শ্রমিকদের নয়, এটি মালিকদেরও। এই যে বাংলাদেশের যারা শ্রমিক আছে, শ্রমিক শ্রেণীর সাথে কিন্তু হচ্ছে মালিক,
শ্রমিক মালিক এক হয়ে গর্ব বাংলাদেশ, এমনটাই কিন্তু তাদের স্লোগান। এবার কিন্তু হচ্ছে তাদেরকে তাদের যে শ্রম ঘন্টা সেটি কিন্তু হচ্ছে নিশ্চিতের দাবি জানিয়েছেন যারা এখানকার শ্রমিক আছেন তারা। তার সাথে সাথে কিন্তু হচ্ছে নারী শ্রমিক, নারী পেশাজীবী মানুষ, তাদের সংখ্যা কিন্তু এখানে উল্লেখযোগ্য। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন যে এখানে যারা ছিলেন বেশিরভাগ অনেক বড় একটি অংশ কিন্তু হচ্ছে নারীর অংশগ্রহণ ছিল। এবং এই যে পুরো মানিক মিয়া এভিনিউ থেকে এই র্যালি শুরু হয়ে কিন্তু হচ্ছে সংসদের পাশ ধরে বিজয় সরণি দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে। নিরাপত্তা বাহিনীরা কাজ করছে এখানে এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু কিছুক্ষণ আগেও আমি দেখতে পেয়েছি একটি উৎসব মুখর পরিবেশ, যেখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ। মে দিবসের যেই উদযাপন এবং বাংলাদেশের যেই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস সেটি কিন্তু হচ্ছে পালিত হচ্ছে। এবং এবারের মে দিবসে কিন্তু হচ্ছে প্রতিবাদ্য বিষয় শ্রমিক ও মালিকের যেই এক হয়ে গর্ব দেশ, এই স্লোগানে কিন্তু তারা কিন্তু হচ্ছে এগিয়ে চলছে এবং তারা বলছেন যে তাদের যেই ন্যায্য প্রাপ্য সেটিও কিন্তু হচ্ছে নিশ্চিত করতে হবে। তার সাথে সাথে নতুন করে যেন কোনোভাবে বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে কিন্তু হচ্ছে লক্ষ্য রাখতে হবে। আর এখানে আসা প্রত্যেকের দাবি যে 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম আর 8 ঘন্টা বিনোদন, এই তিনটি কিন্তু হচ্ছে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অ্যানি। রাজধানীতে মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। নেত্রকোনায় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, তাই শ্রমিকের অধিকাংশই কৃষিকাজে জড়িত। কাজের জন্য ভোর থেকে বসে থাকতে হয় সড়কে, কখনো কখনো মেলে না কাজও। পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়লেও এখনও পিছিয়ে নারী শ্রমিকরা। ইট ভাঙার শ্রমিক কিংবা তৈরি পোশাক, সব ক্ষেত্রেই রয়েছে বেতন বৈষম্য। রিফাত আহমেদ জানাচ্ছেন বাকিটা। ভোর হওয়ার সাথে সাথেই নেত্রকোনার তেরিবাজারে ভিড় জমান শ্রমিকরা। কৃষিকাজ, মাটি কাটা কিংবা নির্মাণ কাজ, সব কাজে শ্রমিক পাওয়া যায় এই বাজারে। তাই যে যার মতো প্রয়োজন মতো দরদাম করে নিয়ে যান শ্রমিক। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে তেরিবাজারে বেচা কেনা হয় শ্রমিক। কাজের আশায় দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। এই জায়গায় আসি, বসি, অনেক লোক এ থেকে আসে, নেয় আমরা কাজে কামে। 40 বছরে একদিন করলে 3 দিন হয় না। এইখানে সব ধরনের লোক পাওয়া যায়, মাটি কাটার লোক পাওয়া যায়, ধান কাটার লোক পাওয়া যায়। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রতিদিনই এ বাজারে কাজের আশায় অপেক্ষা করেন শ্রমিকেরা। অনেকটা দরদাম করেই এখান থেকে শ্রমিক যায় জেলার বিভিন্ন প্রান্তে। তবে এর বাহিরেও যেসব শ্রমিক রয়েছে তাদের জীবনী বা চলে কিভাবে, চলুন দেখে আসা যাক। তবে এই শ্রমিকদের কাজের কোনো বয়স নেই। এই যেমন 7 বছর বয়সী প্রকাশ রবি দাস, যে বয়সে হাতে খাতা কলম থাকার কথা সেই বয়সে হাতে ধরেছে লোহার হাতুড়ি। কখন থেকে কখন? সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার তো খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কি করেন দেবো, সাথে করে লয়ে আয়া তারপরেও কাজ কাম করি। আচ্ছা, কেউ 30 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে ইট ভেঙে জীবিকার যোগান দিচ্ছেন, যারা তাদের বেশিরভাগই নারী। এই কর্মে অনেকে হারিয়েছেন চোখ, অনেকে হয়েছেন গুরুতর আহত। তারপরেও জীবিকার তাগিদে চলছে যুদ্ধ। যাদের জানা নেই শ্রমিক দিবস বা তার গুরুত্ব, শুধু জানেন কাজ করলেই মিলবে খাবার। দিবস লই আমরা কিনি খাই না, রাত নু পাড়া এলাই বেটেনে মহিলারা ইট পড়িয়া গিয়া এটা বাংতাছি, বাংলাদেশে 40 গে পড়িয়াছে, পড়িয়া গিয়ে নষ্ট হয়েছে। পরে কত আনো গেলাম, পয়সার লেগে বাদে চৌকি ঠিক করতাম। জেলার বিসিক শিল্পনগরীতে কাজ করেন প্রায় শতাধিক নারী, যেখানে কাজ করে মেলে জীবন জীবিকার খোরাক। যদিও পুরুষের সাথে সমানতালে কাজ করলেও বেতন মিলে অর্ধেক। আমরা যা যতদিন কাম করি ততদিনই আমরা ভাত আছে, কাম নাই আমরা কেউ চালানির মতন লোক নাই। আগে নারীরা বসে থাকতো, এখন নারীরা বসে থাকে না, এখন অনেক কর্ম করে, যে টেলারি কাজ করে, যে গার্মেন্টসে কাজ করে।
নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে আসলেও অধিকার আর বৈষম্যের কারণে অনেকটাই পিছিয়ে। আমরা অধিকার কাগজে জানি, কলমে জানি এবং মুখে বলি, কিন্তু বাস্তবে আসলেও সেই অধিকারগুলো পাওয়াটা খুবই কঠিন এবং পাচ্ছে না আমার ধারণা। আমি নিজেও পাচ্ছি না, কোনো না কোনোভাবে আমি বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোতে আলাদা ওয়াশ ব্লক, নিরাপত্তা, বেতনসহ সব দিকে জোর দেওয়া হচ্ছে বলে দাবি করেছে জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নারীদেরকে আসলে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কিন্তু নারীরা আসলে কর্মক্ষম হয়ে উঠছে এবং তারা কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং এই উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় নারীদের কর্ম সৃষ্টি হচ্ছে এবং নারী শ্রমিকরা কাজ করছে। শ্রমিক দিবসটি শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংগঠনগুলো কাজ করবে এমন প্রত্যাশা খেটে খাওয়া শ্রমিকদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। পারিবারিক স্বনির্ভরতা ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে দিনরাত পরিশ্রম করছেন মালয়েশিয়ার প্রবাসীরা। শ্রমজীবীদের অধিকার আদায়ের দিনেও ছুটি মেলে না অনেকের, তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের দাবি এই শ্রমের দাম যেন কেবল অর্থে নয়, সম্মানের ক্ষেত্রেও দেওয়া হয়। এছাড়া বৈধতার সুযোগ পেতে দুদেশের সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনার আহ্বান অনিয়মিত প্রবাসীদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেক জানাচ্ছেন বিস্তারিত। নির্মাণাধীন ভবন, শহরের রাস্তা, কৃষি জমি কিংবা শিল্প কারখানা, সবখানেই চোখে পড়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততা। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনিতে এভাবেই সময় কাটে শ্রমজীবীদের। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বুক ভরা স্বপ্ন কেবল পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর। মালয়েশিয়ার শ্রমবাজারে এমন বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় 9 লাখ। এ তালিকায় অনিয়মিতদের যোগ করলে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা 9 লাখেরও অনেক বেশি হবে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রতিদিন ভোর থেকে শুরু হয় এক একজন প্রবাসীর জীবন সংগ্রাম। শ্রমজীবী এসব মানুষদের অধিকার আদায়ের দিনটি ছুটির দিন হলেও এদিনে সবার মুখে হাসি ফোটে না, কারণ একদিন কাজ না করলে মজুরি মেলে না অনেকেরই। আমাদের মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য এটা ভালো বিষয় না, কারণ আমরা কাজ না করলে টাকা পাই না। একদিন কাজ অফ, আমরা একদিনে টাকা পাই না। তো এটা আমাদের জন্য যারা শ্রমিক আছে, যারা প্রবাসের মাঠে যারা আছে, তাদেরকে জন্য খুবই দুঃখজনক। রেস্টুরেন্টে কাজ করে, শপিং মলে কাজ করে, তারা কিন্তু আসলে এটা থাকা সত্ত্বেও ছুটি নিতে পারে না, তাদের জন্য একটু ডিফিকাল্ট। সেদিকে আমাদের কোম্পানি নিয়মকানুন অনেক ভালো, আমরা ছুটি পাইছি। এই যে আমরা সারাদিনে 11-12 ঘন্টা যে কষ্টটুকু করি, সেই কষ্টটুকু করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন হাসি খুশি থাকে এবং আমরা যেন একটা ভালো লাইফ পাই। এমন কঠোর বাস্তবতাতেও প্রবাসমুখী হওয়া মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। সফলতার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমিয়ে জীবন প্রদীপ নিবেছে কারো কারো। 2024 সালে মালয়েশিয়ায় স্বাভাবিক ও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1199 প্রবাসীর। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রাণ গেছে আরও 262 প্রবাসীর। এদিকে অনিয়মিত হওয়ায় আটক আতঙ্কে সময় কাটছে অনেকের, তাই প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা সহ নানা দাবি বৈধতার সুযোগ প্রত্যাশী প্রবাসীদের। চাচ্ছি যে প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রবাসীদের জন্য হচ্ছে কি একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। বৈধ পথে যদি কোনো প্রবাসী রেমিটেন্স পাঠায়, তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে সরকারকে সেই প্রবাসীর জন্য একটি ইন্স্যুরেন্স পলিসির ব্যবস্থা করতে হবে, যাতে সেই প্রবাসী দেশে ফেরত আসার পর তার পরবর্তী জীবন যেন সংকটময় না হয় বা একটি অনিশ্চয়তার মধ্যে না থাকে। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরে ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো কাজ পায় না এবং থাকার ভালো ব্যবস্থা থাকে না, যার কারণে তারা অবৈধ হয়ে যায়। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, মালয়েশিয়ার সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে তাদেরকে আবার বৈধতা দেওয়ার সুযোগ দিন, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। প্রবাসীরা কেবল বৈদেশিক মুদ্রা পাঠান না, তারা দেশের সম্মান, শ্রম আর আত্মত্যাগেরও প্রতীক। শ্রমিক দিবসে তাই তাদের প্রত্যাশা, ঘাম ঝরানোর দাম যেন শুধু মুদ্রায় নয়, যেন হয় সম্মানের, অধিকারের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।
দীর্ঘ ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই দিনে হবে হল সংসদ নির্বাচনও। বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে রাত থেকে কাউন্সিল কক্ষে জড়ো হন শিক্ষার্থীরা। পরে রাত ১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শুরু হয় সংবাদ সম্মেলন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সময়ে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও। উপাচার্যের পরে বক্তব্য রাখে নির্বাচন কমিশন। এর আগে সবশেষ ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় ৩৩ বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থী সংসদ জাকসুর গঠনতন্ত্রের ৮ খ ধারা অনুযায়ী আগামী ৩১শে জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেশ করে তারা। রাতে জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে প্যারিস রোডে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাদের দাবি, পূর্ব নির্ধারিত তারিখ আগামী ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। যথাসময়ে নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় হামলার শিকার হন তরিকুল ইসলাম নামে ওই শিক্ষার্থী। খবর পেয়ে তার সহপাঠী ও বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে ভিসির পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এ হামলা হতে পারে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার সহপাঠীদের। হামলা সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। আমি কিছু দূর না যেতেই আমাকে পিছন থেকে দুইটা ছেলে এসে অতর্কিতভাবে আমাকে হামলা শুরু করে এবং বেল্ট দিয়ে আমাকে আমার পুরো পেট মেরে একদম লাল করে দিয়েছে। আপনারা যদি দেখতে চান, আমার বেল্ট দিয়ে মেরে আমাকে মাটির সাথে শোয়া ফেলছে এবং সাথে সাথে আমাকে গলায় খুর মারতে লাগছে। তখন আমি হাতটা এরকম করে ধরছি আর আমার খুরটা এখানে লাগছে। পরে আমার পুরো শরীর, আমার পাঞ্জাবি ছিল রক্তে শেষ হয়ে গেছে। এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের জন্য আপনারা ভার্সিটির পক্ষ থেকে আইনি মামলা করুন বা আইনি পদক্ষেপ নিন। না হলে আমরা ধরে নেব যে এই ঘটনার পিছনে ভার্সিটিরই ইন্ধন ছিল। 2 মাস নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর হরিণা মাছ ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত। জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কেমন, সেটি জানাবেন। আসলে চাঁদপুরের যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে, সেই বিস্তীর্ণ নদীতে যেই ধরনের ইলিশ আসে জেলেদের জালে, তা কিন্তু আসলে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও যারা অন্যান্য দেশে যে বাঙালি রয়েছেন তাদের কাছে কিন্তু বেশ সমাদৃত। কিন্তু গেল 2 মাসের যে জাটকা অভয়াশ্রম কর্মসূচি শেষ হলো, তারপর থেকে কিন্তু মধ্যরাত থেকে চাঁদপুরের প্রায় 1.5 লক্ষাধিক জেলে কিন্তু নদীতে নেমেছে জাল নিয়ে। কিন্তু আমি এখন যে মাছঘাটে আছি সেখানে এসে কিন্তু জেলেদের সাথে কথা বলেছি আড়তদারদের সাথে, তাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, যা দেখতে পেয়েছি, আসলে কিন্তু জেলেরা হতাশা বলে কিন্তু জানিয়েছেন। বিস্তীর্ণ এই জলরাশিতে তারা রাতভর জাল ফেলে যে মাছ পেয়েছে তাতে কিন্তু তাদের কাঙ্ক্ষিত ইলিশের যে খোঁজে তারা নেমেছে তা কিন্তু পাচ্ছে না বলে কিন্তু জানিয়েছেন। এতে করে কিন্তু অনেকেই বিরস মুখে কিন্তু বিদায় নিচ্ছেন। আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই আড়তে 20 থেকে 30 জন কিন্তু আড়তদার রয়েছেন। তারা কিন্তু অনেকটা বেকার সময় কিন্তু কাটাচ্ছেন, যেহেতু মাছ নেই বলে তারা কিন্তু অবসর সময় কিন্তু কাটাচ্ছেন। বিচ্ছিন্নভাবে 2-4 জন জেলে আসছে তাদের ধরা মাছ নিয়ে, এবং তাই কিন্তু তারা বিক্রি করছেন। আসলে আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে নদীতে যেই পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে আসলে কি তা নিতান্তই অনেক কম বলে কিন্তু তারা মনে করছেন। তাছাড়া পাশাপাশি ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে
পোয়া, বেলে কিংবা ছোট সাইজের যে চিংড়ি রয়েছে, তাছাড়া কিছু বড় সাইজের পাঙ্গাস মাছও কিন্তু আমরা তুলে আনতে দেখেছি জেলেদেরকে। তাছাড়া আপনাকে যদি একটু জানিয়ে রাখি, বর্তমানে এই মাছ ঘাটে কিন্তু হালি প্রতি কিন্তু তারা মাছ বিক্রি করে থাকেন। সেই ক্ষেত্রে ছোট সাইজের 200 গ্রাম কিংবা 300 গ্রাম ওজনের যে ইলিশটা হালি প্রতি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। তাছাড়া 500-600 গ্রাম ওজনের যে ইলিশটা কিন্তু হালিতে বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকার মধ্যে। তো সবকিছু মিলিয়ে আসলে এনি চাঁদপুরে ইলিশের যে সংকট তা কিন্তু বুঝবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন, আশায় বুক বাঁধছেন যে ইলিশ যখন আরো বেশি পরিমাণে ধরা পড়বে, তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ ধরার মাধ্যমে কিন্তু তারা তাদের আর্থিক সচ্ছলতা ফিরে পাবে বলে কিন্তু তারা প্রত্যাশায় দিন করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর হরিণা মাছঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। উত্তরের জেলা পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস আমূল পরিবর্তন ঘটেছে। হস্তশিল্প, কৃষি সহ প্রায় সব ধরনের পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদানে হয়েছে নতুন দিগন্তের সূচনা। এতে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে। প্রান্তিকে জেলা থেকে দৈনিক কোটি টাকার পণ্য লেনদেন হচ্ছে কুরিয়ার ও পার্সেল সার্ভিসের মাধ্যমে। লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড় জেলা শহরের সফল উদ্যোক্তা খাদিজা আক্তার, তার প্রতিষ্ঠানের তৈরি নকশিকাঁথা এখন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খাদিজা আক্তারের ব্যবসাকে সহজ করে দিয়েছে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিস, যার মাধ্যমে দ্রুত সময় ও সহজেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে পণ্য। কন্ডিশনে আমরা দিয়ে দিই কুরিয়ারে প্যাকেট করে। এটা আমাদের আর কোনো থাকে না, খরচ থাকে না। কুরিয়ারের মাধ্যমে ওরা টাকা ওখান থেকে মাল নিয়ে যায়, টাকা দিয়ে মাল নিয়ে যায়, পরে আমরা কুরিয়ার থেকে টাকাটা নিয়ে আসি। খাদিজা আক্তারের মতো জেলার ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সহজ হয়েছে। জেলায় 8 থেকে 10টি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে চা, মরিচ, সুপারি, বাদাম সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রী দেশ জুড়ে লেনদেন করা যাচ্ছে সহজেই। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের কারণে বাড়ছে গ্রাহকদের আস্থা। পণ্য ক্রেতার কাছে পৌঁছা মাত্রই মিলছে টাকাও। 10 বস্তা 5 বস্তা মাল লেগে তো এক গাড়ি মাল দেওয়া যায় না, এই জন্য এই কুরিয়ারের মাধ্যমে দিলে মোটামুটি আরে 1 বস্তা 5 বস্তা এইভাবে দেওয়া যায়। কুরিয়ারের সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে এনাদের সার্ভিসটা অনেক ভালো, তাড়াতাড়ি এই গন্তব্যের মধ্যে মালটা পৌঁছায় এবং আমরা কন্ডিশনের টাকাটা সঠিক সময়ে পাই। 48 ঘন্টার মধ্যে মাল আমরা সেখানে নিরাপদে পৌঁছে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টাকা পয়সার আগে যে ঝামেলা ছিলাম, এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাচ্ছি। বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যমে শুরু হলেও বর্তমানে পণ্য আনা নেওয়ার সহজ মাধ্যমে পরিণত হয়েছে এই কুরিয়ার ও পার্সেল সার্ভিস। বিগত সময়ের তুলনায় প্রতিনিয়তই গতি পাচ্ছে নতুন এই সেবা। তাই তো দিনভর সেবা গ্রহীতাদের ভিড়ে ব্যস্ত সময় কাটে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মীদের। একটা ট্রাকে নিয়ে গেলে অনেক টাকা খরচ, আর কুরিয়ারে নিয়ে গেলে তুলনামূলকভাবে অনেক কম এবং দ্রুত গতিতে চলে যায়। এটা আগে যে মালামাল পাঠাতো গাড়িতে, ট্রাকে, তখন মালামাল ক্ষতি হতো, হারাতো। এখন কুরিয়ারে মাল দিলে নিশ্চয়তা থাকে, হারায় না, ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে মানুষ কুরিয়ারে মাল পাঠায়। অল্প সময়, নিরাপদ আর ঝামেলাহীন সুবিধার কারণে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে দিন দিন আস্থা বাড়ার পাশাপাশি দৈনিক কোটি টাকার পণ্য লেনদেনে প্রান্তিক জেলার অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। খুব দ্রুত আমাদের প্রোডাক্ট, আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট ক্রেতার কাছে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এই কুরিয়ার সার্ভিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়, এতে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। পণ্য কিংবা ডকুমেন্ট পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে এই কুরিয়ার নির্ভর বাণিজ্য, যেখানে শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয়। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ভালো ফলন আর ন্যায্য দাম পাওয়ায় টাঙ্গাইলে প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। চাষিরা বলছেন যে জমিগুলো আগে অনাবাদি বা এক ফসলি ছিল, সেসব জমিতে এখন হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ। এদিকে ফলন আরও বাড়াতে প্রান্তিক চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ। জানাচ্ছেন পাকিস্তান। মাঠ জুড়ে সবুজ আর বাদামি গাছ, ঝুলে আছে সোনালী মোচা। কেউ গাছ কেটে নিচ্ছেন, কেউ ব্যস্ত মোচা সংগ্রহে। ভুট্টার ভালো ফলনের সঙ্গে দামও ভালো হওয়ায় মুখে হাসি টাঙ্গাইলের প্রান্তিক কৃষকদের। টাঙ্গাইল সদরের সন্তোষ মঠবাড়ি গ্রামের কৃষক মোজাফফর হোসেন এই মৌসুমে 20% জমিতে ভুট্টার চাষ করেছেন। বোরো ধানে লোকসান গুনলেও এবার ভুট্টা চাষে লাভের আশা তার। এই বছর আমি ভুট্টার আবাদ করছি, এই 20% জায়গায় আমার খরচ গেছে 12,000 টাকা। তাতে অনুমানিক আমি ভুট্টা পাবো 18 মনের মতো। আনুমানিক
তো 20-22 হাজার টাকার পাবো। কৃষি বিভাগের তথ্য মতে গেল ৫ বছরে টাঙ্গাইলে ভুট্টা চাষ বেড়েছে প্রায় ৬০%। ২০২০-২১ অর্থ বছরে যেখানে ৫,০০০ হেক্টর জমিতে আবাদ হয়, সেখানে ২০২৪-২৫ সালে তা দাঁড়িয়েছে প্রায় ৯,০০০ হেক্টরে। কারণ অন্যান্য ফসলের তুলনায় কম পরিশ্রমে বেশি লাভ এখানে। গেল বছর ২০১ কোটি ৬৩ লক্ষ টাকার উৎপাদন হলেও চলতি বছরে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ২১৪ কোটি টাকা। প্রান্তিক কৃষকরা বলছেন, আগে যে জমিগুলো অনাবাদি থাকতো বা একটি ফসল হতো, সেখানে এখন হচ্ছে ভুট্টার চাষ। উৎপাদন খরচও তুলনামূলক কম, ফলে লাভ হচ্ছে দ্বিগুণ। লাভ তো এটাই, তো আমি অন্য ফসল ভালো পাই না, খরচা মনে করেন ফলন বেশি। তবে অনেক কৃষকই অভিযোগ করছে, কৃষি বিভাগের পক্ষ থেকে নেই কোনো সহযোগিতা, যদিও কৃষি কর্মকর্তাদের ভিন্ন দাবি। না, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই নাই। আর এনে আমি শস্য বুনি, শস্য বুনি, পাট বুনি, এমনি পেঁয়াজ রসুন কিছু কিছু বুনি খাওয়া চলে। কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা প্রায় এই বছর টাঙ্গাইল জেলাতে 1500 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্প হাতে তাদেরকে প্রদর্শনী দেওয়া হচ্ছে ভুট্টার। এগুলোও তাদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে বিভিন্ন রোগবালাই, পোকামাকড়, তার ভুট্টা যেই চাষাবাদের যে পুরো টাইমটা দিই, তাদেরকে বিভিন্ন পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। ভুট্টা চাষ বাড়লেও বোরো ধানে তেমন প্রভাব পড়বে না, বরং এতে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে প্রান্তিক কৃষকদের, বলছেন অর্থনীতিবিদরা। ভুট্টার সাথে আমরা জানি যে আরো অনেক ফসলই সমসাময়িক সময়ে চাষাবাদ করা যায়। আলু, পেঁয়াজ এবং অন্যান্য ডাল জাতীয় শস্য উৎপাদন করা যাচ্ছে। এটা অবশ্যই কৃষকদের আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য খুবই ইতিবাচক। চলতি মৌসুমে জেলায় হয়েছে বাড়ি 16, কোহিনুর ও সুপার সাইন জাতের ভুট্টা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রান্তিক পর্যায়ে গোখাদ্য ও মুরগির ফিড ফ্যাক্টরি গড়ে উঠলে আরও বাড়বে ভুট্টার চাহিদা ও দাম। টাঙ্গাইল এখন। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয়, তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। পাকিস্তান আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। ভারত হামলা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এর আগে বুধবার পাকিস্তান বিমান বাহিনীর তৎপরতায় অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহলরত যুদ্ধ বিমান সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। এদিকে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ক্যাবিনেট মিটিং করে শুরু করে প্রতিরক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে 4টি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। তৌহিদ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কার্গিল যুদ্ধের 25 বছর পর গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ঘিরে আবারও রক্তপাতের পথে ভারত পাকিস্তান। তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। রেডিও পাকিস্তানের তথ্য বলছে, বুধবার সকাল থেকে অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহল শুরু করে ভারতীয় বিমান বাহিনী। পরে পাকিস্তান এয়ারফোর্সের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ভারতের জেট বিমানগুলো। তবে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি ভারত পাকিস্তান কোনো পক্ষই। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাদের চেকপোস্ট ধ্বংস করেছে বলে খবর প্রকাশ করেছে জিও টিভি। যুদ্ধের শঙ্কা বাড়তেই ভারতকে আবারও কড়া বার্তা দিল পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদ নিজে কোনো উত্তেজনা বাড়াতে চায় না বলে সাফ জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে ভারত উত্তেজনা বাড়ানো শুরু করলে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। Pakistan will not be the first one to resort to any escalatory move. However, in case of any escalatory move by the Indian side, we will respond very strongly. Pakistan has nothing to do with Pahalgam incident. নিজেদের সতর্কতা হিসেবে গিলগিট সহ উত্তরাঞ্চলে যাতায়াতের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা হামলা করতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশি পাহারা। এমনকি বেশিরভাগ পর্যটন এলাকা বন্ধ রয়েছে। পেহেলগামে হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো আলামত সামনে আনতে না পারলেও একের পর এক হাই ভোল্টেজ বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বুধবারই জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক ক্যাবিনেট সহ উচ্চ পর্যায়ে মোট 4টি বৈঠক করেছেন ভারতের সরকার প্রধান। এদিকে কাশ্মীরে পর্যটক হত্যার জেরে এখন পর্যন্ত প্রায় 800 পাকিস্তানিকে জোর করে ভারত ছাড়তে বাধ্য করেছে মোদী প্রশাসন। এর জবাবে 1300-র বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
এবার ভারতের আকাশসীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। এর আগে পাকিস্তানও তাদের আকাশে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এতে করে আগামী 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশের আকাশসীমা পরস্পরের জন্য বন্ধ থাকবে। এই সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নয়াদিল্লি। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেয় ভারত ও পাকিস্তান। এদিকে দুই দেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটনে চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিডিডেনকো। এর মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া 350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। ইউক্রেনের খনিজ ইউক্রেনেরই থাকবে। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সভ্যতা নির্মাণের কারিগর হয়েও নিষ্পেষিত শ্রমিক সমাজ। ন্যায্য অধিকার আদায়ে দিবস ভিত্তিক আয়োজনে ঝুলছে শ্রমজীবীর ভাগ্য। দিবস লই আমরা কিনি খাই না, রাত মুট পাড়া এলাই। দ্রব্যমূল্য যে দাম যেগুলো ভাই বাড়তেছে ভাই, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে শেষ। অবশেষে 33 বছর পর কথা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, 31 জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প, কৃষিপণ্য বেচাকেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং আকবরে যুদ্ধে না জড়ানোর ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর। আকাশসীমা বন্ধ করল ভারত। উত্তেজনা কমাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।